নমস্কার বন্ধুরা, এটা নেপাল ট্যুরের শেষ পর্ব। আগের পর্বগুলোতে আপনাদেরকে চিটবাং, পোখরা, কাঠমান্ডু, নাগারকোটের ভ্রমণের অভিজ্ঞতা তুলে ধরেছিলাম। আজকের এই ভিডিওতে দেখতে পাবেন নাগারকোট থেকে জনকপুরে যাওয়ার দারুণ সুন্দর রাস্তার বিবরণ। রাস্তা থেকে দৃশ্যমান তুষারাবৃত পর্বতশৃঙ্গ, পাহাড়ি নদীর অপরূপ সৌন্দর্য। জনকপুরে 2000 টাকায় পাওয়া 3 স্টার হোটেল। আর আমাদের রুমটা হচ্ছে থার্ড ফ্লোরে, টপ ফ্লোরে, সম্ভবত এই রুমটা। এই হলো রুম, এবং এসি হিটার যুক্ত, মানে গরম হাওয়া বেরোবে। জনকপুরের জানকী মন্দির দর্শন এবং সবশেষে দ্বারভাঙা এয়ারপোর্ট দিয়ে কলকাতায় ফেরা। আজকে আমাদের অনেকটাই লং জার্নি, তাই সকাল থেকে একটু রিল্যাক্স করে 10:30 নাগাদ হোটেল ছেড়ে বেরোলাম। কেমন লাগলো নাগরকোট গাইস? ভালো লেগেছে, আমার তো ভীষণ ভালো লেগেছে, পুরো রেঞ্জ দেখতে পেয়েছি। আমরা এখন নাগারকোট থেকে নেমে পড়েছি, আছি ভক্তপুরের কাছাকাছি। এবার চলছি ধুলিখেলের দিকে। Our hearts beat to the city streets. We began to feel the fire. যাত্রাপথে রাস্তা থেকে তুষারাবৃত পর্বতশৃঙ্গগুলির দর্শন মেলে। ভারী মোহময়ী দৃশ্য। As the chemicals they take us higher. The night's young and it's just begun. As she puts her hand in mine. আজকে আপনাদের রাস্তার বিবরণ দিতে দিতে জনকপুরে নিয়ে যাও। বলা হয় যে কাঠমান্ডু থেকে জনকপুরে যাওয়ার রাস্তা নেপালের সবচেয়ে সুন্দর রাস্তা। নেপালে সাধারণত সব জায়গায় রাস্তার কাজ চলছে, ঘোরাঘুরি চলছে, কিন্তু এই রাস্তা ব্যতিক্রম। এত সুন্দর রাস্তা আমরাও নেপালে কোথাও দেখিনি। রাস্তার মাঝে মাঝে পাহাড়ি বাঁক এবং তার এক পাশে পাহাড় আর এক পাশে ভ্যালি, সে কি অপরূপ সৌন্দর্য। নাগারকোট থেকে জনকপুরের দূরত্ব প্রায় 220 কিলোমিটার। সময় লাগবে 6 ঘন্টার কাছাকাছি। যারা নাগারকোট থেকে জনকপুরের এই লং ডিস্টেন্স ট্রাভেলের কথা ভেবে ভয় পাচ্ছে, তারা অবশ্যই এই ভিডিওটা দেখবে। ড্রাইভার আমাদের বলেছিল নাগারকোট থেকে জনকপুর যেতে 8 ঘন্টা মতো সময় লাগতে পারে, কারণ রাস্তায় জ্যাম হতে পারে। কিন্তু লাকিলি আমরা 7 ঘন্টার মধ্যে পৌঁছে গেছি, সব রকম ব্রেক। প্রায় পুরো রাস্তাটিতেই দুপাশে এইরকম অপরূপ সিনারিয়া দেখতে পাওয়া যাবে। রাস্তা খুব সুন্দর, মাখনের মতো, কিন্তু রাস্তার মাঝখানে কোনো ডিভাইডার নেই। উল্টো দিক থেকে গাড়িগুলো সমানে আসতেই থাকছে, ওভারটেক করাও মুশকিল, আর বেশি স্পিড তোলা যাবে না। রাস্তা খুব সুন্দর হলেও রাস্তায় অসম্ভব ট্রান আছে। এই পুরো প্রায় 6.5 ঘন্টার রাস্তায় 5 ঘন্টায় খুবই পাহাড়ি টান। সুতরাং যাদের ভমিটিং টেন্ডেন্সি আছে তারা একটু সাবধানে থাকবে এবং প্রিকশন নিয়ে যাবে। রাস্তা খুব সুন্দর হলেও মাঝে মাঝে কাজ চলছে, তারই এক উদাহরণ হলো এইটা। সম্ভবত এখানে কোনো ব্রিজ তৈরি হচ্ছে। যাত্রার শেষ ভাগে কিছুটা পথ জঙ্গলের মধ্যে দিয়ে। এখানে আস্তে আস্তে আমাদের সন্ধে নেমে গেছে। এই রাস্তা খুব সামান্য একটু টার্নিং আছে। এবার আমরা হাইওয়েতে পৌঁছে গেছি। এখান থেকে হাফ অ্যান আওয়ারের মধ্যে আমরা জনকপুর পৌঁছে যাব। এই রাস্তা নাকি সোজা শিলিগুড়িতে চলে যায়। জনকপুরে পৌঁছেই আমরা শুরুতে জানকী মন্দির দেখে নিলাম। এই মন্দিরটি বন্ধ হয় সন্ধ্যে 8:30 নাগাদ। কাল সকালে আমাদের অনেক সকাল সকাল বেরোতে হবে ফ্লাইট ধরার জন্য, তাই কালকের জন্য না রেখে কাজটা অনেকটা এগিয়ে রাখলাম। রাতের বেলা বিভিন্ন রঙের আলোতে মন্দিরটি সুসজ্জিত, দিনের বেলা এলে আবার অন্যরকম লাগবে, ধবধবে সাদা। এই মন্দিরটি মাতা জানকী অর্থাৎ সীতামার উদ্দেশ্যে উৎসর্গ করা। মন্দিরের ভিতর শ্রীরামচন্দ্র এবং সীতামার মূর্তি আছে, কিন্তু মূর্তির ছবি বা ভিডিও তোলা নিষেধ বলে আপনাদের দেখাতে পারছি।
আপনারা জানেন যে মিথিলার রাজা জনকের রাজধানী এবং সীতামার জন্মস্থান এই জনকপুর। কচ্ছা রাজ্যের মহারানী বৃষভানু 1910 খ্রিস্টাব্দে 9 লক্ষ স্বর্ণমুদ্রা ব্যয় করে এই মন্দিরটি নির্মাণ করেন। এই মন্দিরটি 1480 স্কোয়ার মিটার জায়গা জুড়ে আছে। মূল মন্দিরের চারপাশে অনেকগুলো ছোট ছোট মন্দির আছে। এবার আমরা আমাদের হোটেলে প্রবেশ করছি। জনকপুরে মন্দিরের আশেপাশে কোনো স্ট্যান্ডার্ড ভালো হোটেল নেই, যেগুলো আছে সেগুলো লজ টাইপের বা ধর্মশালা। প্রথমে আমাদের ড্রাইভার আরমান ভাই যে হোটেলে নিয়ে গিয়েছিল সেই হোটেলে এমনকি অ্যাটাচ টয়লেটও ছিল না। তারপর থেকে আমরা আরমানের উপর রুমগুলো ভরসা সব না উপরে। করে নিজেরাই আমাদের হেঁটে রুমটা হচ্ছে হোটেল খুঁজতে থার্ড বেরিয়েছিলাম। ফ্লোরে, টপ ফ্লোরে, সম্ভবত এই রুমটা। গাড়ি দাঁড় করিয়ে প্রায় 1 ঘন্টা ধরে 2 কিলোমিটার মতো হাঁটাহাঁটি করে আলটিমেটলি এটা আমরা হলো একটা রিসেপশন। আমাদের পছন্দ মতো ভালো এবং বাজেট ফ্রেন্ডলি হোটেল পেয়েছি। এই হোটেলটার নাম ওয়েলকাম। এটি মন্দির থেকে 500 মিটার দূরে এবং এটা একটা 3 স্টার প্রপার্টি। হ্যাঁ, ব্লগ করতে। আর একটা ভালো হোটেল ছিল জাতি নিবাস, ভাড়া 5000 টাকার মতো, এক রাত্রির জন্য একটু বেশি এটা এক্সপেন্সিভ। লিফট। আমরা এসেছি আজকে হোটেল ওয়েলকামে। আমাদের রুম নম্বর 304। তো কি বাথরুমে, বাদিকে বাথরুম, এটা পরে আপনাদের দেখাচ্ছি। এই হলো রুম, অনেক স্পেসিয়াস রুম। এই হলো বেড। আর এই হলো রুম। কি কি আছে, এই হলো এলইডি টিভি, 2 বোতল মিনারেল ওয়াটার দিয়ে দিয়েছে কমপ্লিমেন্টারি। আর এটা ওয়ার্ডরোব, অনেক বড় বড় ওয়ার্ডরোব, অনেকগুলো কাপড় জামা রাখা যাবে। বন্ধ করে দাও। আর এই হলো টয়লেট। টয়লেটটা অর্ডিনারি। আচ্ছা, রুমে গিজারও আছে। দোকানে টাওয়াল দিয়েছে। আর এই হচ্ছে ব্যালকনি, ছোট্ট ব্যালকনি। এখান থেকে রাস্তা দেখা যাচ্ছে, ছোট্ট একটা ব্যালকনি। এটা হলো সুপার ডিলাক্স রুম, সরি ডিলাক্স রুম। স্ট্যান্ডার্ড রুমটা অ্যাভেলেবল ছিল না, আমরা ডিলাক্স রুম নিয়েছি। শুধু আজ রাত্রিটা থাকবো, কাল সকালেই আমরা বেরিয়ে যাব। ফ্লাইট আছে দারভাঙা এয়ারপোর্টে। এবং এসি হিটার যুক্ত, মানে গরম হাওয়া বেরোবে। এখন 30 ডিগ্রি টেম্পারেচার আছে। ওভারঅল আমাদের এক্সপিরিয়েন্স ভালোই আপাতত। হ্যাপি বেগম? বেগমের মাম হ্যাপি? আসলে স্পট বুকিং করতে গিয়ে আমরা হোটেলগুলোর যা নমুনা দেখেছিলাম তাতে আমরা রীতিমতো টিভিটা সেট করে আতঙ্কে দিচ্ছে ছিলাম। তার রেসপেক্টে এই হোটেলটা রীতিমতো স্বর্গ। এবার আপনাদের রেট চার্টটা দেখাই। আপনারা দেখতে পাচ্ছেন ডিলাক্স রুম, যার প্রাইস হচ্ছে 5000 এনপিআর এবং 3125 আইএনআর উইদাউট ব্রেকফাস্ট। সেটাই আমরা বার্গেনিংয়ে 2000 ইন্ডিয়ান কারেন্সিতে পেয়েছি। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আজকে 31 ডিসেম্বর, আজ বছরের শেষ দিন। আজকে আমাদের নেপাল ট্যুরেরও শেষ। এখন আমরা আছি জনকপুরে। আমাদের হোটেলটা আপনাদের কালকেই দেখিয়েছি, জানকী টেম্পলের
ঠিক কাছে, 500 মিটারের মধ্যে। আজ আমরা রুম ছেড়ে কলকাতার দিকে ফিরবো। ডারবাঙ্গা এয়ারপোর্ট থেকে আমাদের ফ্লাইট আছে 12:45-এ। আমরা এই হোটেল থেকে সকাল 7:45-র মধ্যে বেরোনোর চেষ্টা করছি, যাতে 10টার মধ্যে এয়ারপোর্টে ইন করতে পারি। ওকে, আমাদের জার্নি স্টার্টের সময় আমরা যতটা বাইরে যাব, ঘুরতে যাব বলে উৎসাহ নিয়েছিলাম, এখন ততটাই কখন বাড়ি যাব সেই উৎসাহে পড়েছি। আমরা লাগেজগুলো প্যাকিং চলছে, অলমোস্ট হয়ে গেছে। কিছুক্ষণের মধ্যে আমরা এখান থেকে বেরিয়ে যাব এবং আমাদের সুইট হোম, আমাদের সিটি অফ জয় কলকাতায় আমরা কত তাড়াতাড়ি ফিরবো সেই অপেক্ষায় আছি। গুড মর্নিং। আজকে আমাদের লাস্ট ডে। বছরেরও লাস্ট ডে। হ্যাঁ, আজকে আমাদের লং ট্রিপের একদম লাস্ট ডে। আজকে আমরা এখান থেকে এই 7:30-8টায় বেরিয়ে যাব। বেরিয়ে আমাদের 12টায় ফ্লাইট আছে। হ্যাঁ, তো আজকে মোটামুটি 4টের মধ্যে ঘরে। খুব ভালো সময় কাটলো আমাদের এই 10 দিন একসাথে, দুটো ফ্যামিলি। বাড়ির জন্য মন কেমন করছে? হ্যাঁ, স্পেশালি জিমির জন্য। হ্যাঁ, এবার বাড়ির সবার জন্য মন খারাপ করছে। এবার একটু গিয়ে দেখা করতে হবে। সুন্দর দুখানা রুম। এই ব্যালকনিতে আমরা আছি আর ওই ব্যালকনিতে প্রতীক। বাই বাই জনকপুর। জনকপুর, টাটা। বাই বাই নিমলকুটু। এবার আমরা বর্ডার ক্রস করব। কি কি ফর্মালিটিস আছে আপনাদের জানাচ্ছি। আমরা ইন্ডিয়াতে ঢুকে গেলাম। বর্ডারে কাস্টমে কিছু চেকিং করলো, তো ওখানে ফটো বা ভিডিও তোলা অ্যালাউ ছিল না, তাই জন্যই ওটা ক্রস করার পরেই এখন আমরা ভিডিও করছি। আমরা সবাই ইন্ডিয়াতে চলে এসেছি। এরকম কেমন লাগছে? তোমরাই বলো। আমাদের ট্রলি খুলে চেক করেছে, আর আমার আই কার্ড চেক করেছে। ওর টলি খুলেনি, শুধু আই কার্ড চেক করেছে। আর নেপালের সাইট সিনের ঘটনাটা বলবে? না, এইসব বলবো না। আচ্ছা। গতকালে আমাদের রুমের সাথে কোনো কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ছিল না। সকালবেলা না খেয়েই বেরিয়েছি, তাই পেটে যেন ছুঁচো ডর মারছে। এবার আমরা রাস্তার ধারে গাড়ি দাঁড় করিয়ে এই রেস্টুরেন্টে পুরি সবজি এবং মিষ্টি খেলাম। সামনেই গরম গরম ভেজে দিল। খেতে দারুণ সুন্দর হলেও এর এফেক্টটা আমরা নেক্সট 2 দিন বাড়িতে পৌঁছেও ফিল করেছিলাম। আমরা এসে গেছি ডারবাঙ্গা এয়ারপোর্টে। ডারবাঙ্গা এয়ারপোর্টটি ইন্ডিয়ান এয়ারফোর্সের অধীনস্থ ছোট্ট অভ্যন্তরীণ এয়ারপোর্ট। এই এয়ারপোর্টটি তৈরি করেছিলেন মহারাজ কামেশ্বর সিং বাহাদুর। 1950 সাল থেকে এর পরিষেবা শুরু হয়। 1962 সালে ইন্দো চায়না ওয়ারের পর এটি বন্ধ করা হয়। আমরা এই জাস্ট ডারভাঙ্গা এয়ারপোর্টে এলাম। 2018 সালে মুখ্যমন্ত্রী নীতিশ কুমার ও তৎকালীন বেসামরিক পরিবহন মন্ত্রী সুরেশ প্রভুর নেতৃত্বে বেসামরিক বিমান পরিচালনার পরিকাঠামোর কাজ শুরু হয় এবং 2020 সালে 8ই নভেম্বর প্রথম ডোমেস্টিক ফ্লাইট স্টার্ট হয়। খবর দিয়ে আছে বোর্ডিং কমপ্লিটেড। হিমালয় দেখতে পেলে তোমাকে ডাকবো। তাহলে বন্ধুরা, নেপাল সিরিজের সবকটা পর্ব এখানেই সমাপ্ত হলো। নেপাল ট্যুরের প্রয়োজনীয় ইনফরমেশনগুলো
এই সিরিজের বিভিন্ন পর্বে ছড়িয়ে ছিটিয়ে আছে। তাই এরপর আর একটি মাত্রই ভিডিও পাবলিশ হবে A to Z ইনফরমেশনগুলো নিয়ে, যেমন ট্যুর প্ল্যান, হোটেল, ট্রান্সপোর্ট, কারেন্সি, সিম, নেপালে যেতে পাসপোর্ট, ভিসা, পারমিট এগুলোর প্রয়োজন হয় কিনা ইত্যাদি। আমার ভিডিওগুলো ভালো লাগলে দয়া করে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।